নমস্কার বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। আজ আমি আরএসএস মানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ব্যাপারে কিছু আলোচনা করব। কারণ এটা খুব জরুরি। অনেকে আরএসএসের নাম শুনলে অনেক রকমের মিসকনসেপশন অ্যাকচুয়ালি আরএসএসের পেছনে রয়েছে, আরএসএসকে ঘিরে রয়েছে। ভুল ধারণা করে বসে অনেকে, কিন্তু আসলে কিন্তু আরএসএসের ব্যাপারে অনেকেই কম জানে। তো আজকে সেই আরএসএসের সমস্ত ইতিহাস এবং তাদের যে ভূমিকা ভারতের রাজনীতিতে এবং ভারতের সামাজিক প্রেক্ষাপটে সেই নিয়ে আলোচনা করব। 2025 সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তার 100 বছর পূর্ণ করেছে, কিন্তু এর শেকড় কিন্তু অনেক আগে 1907 সাল থেকে শুরু হয়েছে। শেকড় মানে গজিয়েছিল 1907 সালে একটি ছোট্ট বৈঠক থেকে। কীভাবে এই সংগঠন ভারতের সবচেয়ে বড় ও প্রভাবশালী সাংস্কৃতিক ও রাজনৈতিক শক্তিতে পরিণত হলো সেটা তো আমাদের জানতে হবে। কেন বারবার নিষিদ্ধ করা হলো এবং কিভাবে ফিনিক্স পাখির মতন আবার বারে বারে ফিরে এলো, এবং এই আলোচনায় বেনারস হিন্দু ইউনিভার্সিটির মতন প্রতিষ্ঠানের কী ভূমিকা ছিল, এবং আজকে আমরা যে 100 বছর পূর্ণ হয়েছে এই আরএসএসের, সেই 100 বছরের মধ্যে যে অজানা তথ্যগুলো আছে, কীভাবে এই 100 বছর পূর্ণ করলো আরএসএস, সেইগুলো নিয়ে জানব। তাহলে শুরু করা যাক। 1907 সালে এই গল্পের শুরু, গল্প থেকে বলা ভালো ইতিহাসের শুরু। ডাক্তার কেশব বলিরাম হেডগেওয়ার একজন তরুণ চিকিৎসক, উচ্চশিক্ষার জন্য কলকাতায় আসেন। সে সময় কলকাতা ছিল, আমাদের সবাই জানে, কলকাতাই প্রথম বিপ্লবী আন্দোলন শুরু করেছিল। কলকাতা ছিল বিপ্লবী জাতীয়তাবাদের কেন্দ্র অ্যাকচুয়ালি। তিনি সেখানে অনুশীলন সমিতি ও যুগান্তর দলের মতন বিপ্লবী গোষ্ঠীর সংস্পর্শে আসেন। এই অভিজ্ঞতা তার মনে গভীর ছাপ ফেলে। তাদের সাথে কাজ করে তিনি বুঝতে পারেন শুধু রাজনৈতিক স্বাধীনতা পেলে হবে না, ভারতকে ভেতর থেকে এবং মানসিকভাবে এবং কুসংস্কার মুক্ত করতে গেলে ভেতর থেকে শক্তিশালী করতেই হবে। এবং সেই জন্য তিনি মনে মনে একটি চিন্তা করছিলেন যে আলাদা করে কিছু করার। যেটা বলছিলাম, ডাক্তার হেডগেওয়ার কী করলেন, এই ব্রিটিশ অত্যাচারের বিরুদ্ধে প্রস্তুত করার জন্য তিনি একটি ছোট্ট সংগঠন খুলবেন ভাবলেন। কিন্তু সেই ছোট্ট সংগঠন এখন যে বিশ্বের সবথেকে বড় এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন হয়ে যাবে, সে কেউ ভাবতেও পারেনি, তখন কেউ ভাবতেও পারেনি। হ্যাঁ, আমরা সেই সংগঠন যার নাম রাষ্ট্রীয় সেবক সংঘ আরএসএসের কথা বলছি। 2025 সালে 100 বছরে পা দিয়েছে। কিভাবে পা দিল সেটা নিয়েই তো আলোচনা করছি। এই আরএসএসের কথা, আরএসএস শব্দটা এমনই যেটা শুনলেই রাজনৈতিক করিডোরে ধুকপুক বেড়ে যায় সবার, মানে হার্টবিট বেড়ে যায়। এটি সমাজের ভেতরে কোথাও না কোথাও দেশের সবচেয়ে বড় পরিবার হিসেবে নিজের পরিচয় করায়। কিন্তু এখানে প্রশ্নটা এটা নয় যে আরএসএসের মানে কি, যে আরএসএস কি একটি সামাজিক সংগঠন নাকি রাজনৈতিক। তো আমরা আরএসএসের এই দুটোকে গুলিয়ে ফেলি, এটা সামাজিক সংগঠন না রাজনৈতিক সংগঠন। অবশ্যই তার রাজনৈতিক প্রভাব আছে, কিন্তু এটা বলা ভালো সবথেকে বেস্ট যদি এর পরিচয় হয়, এটি একটি সামাজিক সংগঠন। এটি সাংস্কৃতিকভাবে বিভিন্ন কাজ করে এবং রাজনীতিতেও এর অনেক প্রভাব আছে। এর অনেক কিছু সত্য আমাদের জানার দরকার আছে, এবং সেই জন্য আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা। আগেই বলেছিলাম, ডক্টর হেডগেওয়ার অনুশীলন সমিতিতে যোগদান করেছিলেন, সেখানে তাদের সাথে কাজকর্ম করতেন, এবং অনুশীলন সমিতি একটি বিশাল বিপ্লবী সংগঠন, সেটা সবাই জানে। এই সময় এই যখন অনুশীলন সমিতি তিনি কাজ করছেন, ওই সময়ে দাদাভাই নরৌজি তখন লোকমান্য বাল গঙ্গাধর তিলককে কংগ্রেসে আসার নিমন্ত্রণ জানান। তখন বাল গঙ্গাধর তিলক কংগ্রেসে যোগদান করেন, ওই সাথে সাথে ডক্টর হেডগেওয়ারও যোগদান করেন। কিন্তু তার আগে কিন্তু তিনি বিভিন্ন আন্দোলনে অংশগ্রহণ করে জেলেও গিয়েছিলেন। এবং ধীরে ধীরে তিনি সক্রিয় হচ্ছিলেন ইংরেজদের বিরুদ্ধে আন্দোলনে। হেডগেওয়ার কংগ্রেসে তো যোগ দিয়ে কাজকর্ম করছিলেন, সবই ঠিকঠাক চলছিল, কিন্তু 1917 সালে তুরস্কের খলিফার গদি চলে যাওয়ার প্রতিবাদে ভারতে খিলাফত আন্দোলন শুরু হয়ে গেল। এবং ভারতে খিলাফত আন্দোলন শুরু হওয়ার সাথে সাথে গান্ধীজির নেতৃত্বে কংগ্রেসও সেটাকে সাপোর্ট করতে শুরু করলো, সেই খিলাফত আন্দোলনকে। এবং 1922 সালে নাগপুর কংগ্রেস অধিবেশন, 1925 সালে কলকাতা অধিবেশনেও ডাক্তার হেডগেওয়ার উপস্থিত ছিলেন, কিন্তু তার মনে মনে
একটা গ্লিচ চলছিল যে আহ, আমাদের আমরা সব ব্যাপারে এরকমভাবে সব কিছু সিদ্ধান্ত নিয়ে চলছি কিছু কোনো রকম পড়াশোনা বা আলোচনা ছাড়াই। কেন করব এরকম? কী প্রয়োজনীয়তা আছে সেটা নিয়ে আমাদের আগে দরকার জানার, সেই আলোচনা করার দরকার। কিন্তু এই সব ঘটনা এরকম ঘটতে থাকতে থাকতে তার মনে হলো যে তার আলাদা করে একটা সংগঠন গঠন করার প্রয়োজন আছে। তিনি এই তার কথা বলার জন্য আহ, ডাকলেন, সবাইকে আহ্বান জানালেন। কিন্তু তার প্রথম দিন মানে প্রথমবার তার আলোচনা শোনার জন্য মাত্র 12 জন উপস্থিত হয়েছিলেন। কিন্তু কোনো ব্যাপার না, সেই 12 জন 1200 হতে বেশি সময় লাগেনি। আস্তে আস্তে সময় বদলাতে লাগলো। আর এমন এক সময় হলো যখন যখন হাজার হাজার মানুষ ডক্টর হেডগেওয়ারের ভাবনায় প্রভাবিত হতে লাগলো। আর এর সঙ্গেই সঙ্ঘ প্রতিষ্ঠার পথ আস্তে আস্তে পরিষ্কার হচ্ছিল। ডক্টর হেডগেওয়ারের এই কাজটা কিন্তু এত সহজ ছিল না, নানান রকম বাধা বিপত্তি এসেছিল। হ্যাঁ, তিনি প্রথমে একটা শাখা খুললেন, যাকে ব্রাঞ্চ বলা হয়, শাখা। সেই শাখায় যোগব্যায়াম, সূর্য নমস্কার, লাঠি প্রশিক্ষণ এবং ইন্টেলেকচুয়াল ডিসকাশন শুরু হলো আস্তে আস্তে। এবং সেখানে শিক্ষিত সম্প্রদায়ের লোকেরা থেকে শুরু করে যুব সম্প্রদায়ের লোক সবাই যুক্ত হতে থাকলেন। আস্তে আস্তে লোকে ডক্টর হেডগেওয়ারের কথায় এত প্রভাবিত হলেন যে বিভিন্ন করা অভিযানেও যুক্ত হতে থাকলেন। এবার ডাক্তার হেডগেওয়ার এখন মনে করলেন এই সংঘকে তাহলে আমাদের একটা অফিসিয়াল রূপ দেওয়ার দরকার। তো 1925 সালে, এই যে আমি 100 বছর বারে বারে বলছিলাম 1925 থেকে 2025, 1925 সালে নাগপুরে বিজয়া দশমীর দিন আরএসএসের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। ধীরে ধীরে মহারাষ্ট্রের অনেক জায়গায় যেমন নাসিক, পুনে, নাগপুর, ওয়ার্ধা বিভিন্ন জায়গায় এই সংঘ কাজকর্ম ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন শাখা খুলতে থাকে। কিন্তু এবং মানে বিভিন্ন রকমের সামাজিক কাজকর্ম, যেরকম মানে আমি সেই সামাজিক কাজকর্মগুলো আরএসএস কী করে সেটা পরে আসছি। হ্যাঁ, তো মহারাষ্ট্রের অনেক জায়গায় ছড়িয়ে তো গেছে, কিন্তু সঙ্ঘের লোক বাড়ছেও, কিন্তু মহারাষ্ট্রের বাইরে সঙ্ঘের কোনো অস্তিত্ব তখন ছিল না। এটাই মূল মানে কথা আমার। কীভাবে তাহলে বাইরে যাবে? তো ডক্টর হেডগেওয়ারকে 1930 সালে বারাণসী, মানে বেনারসে হিন্দু ইউনিভার্সিটি আছে, বিএচইউ, বেনারস হিন্দু ইউনিভার্সিটি, সেই হিন্দি বিশ্ববিদ্যালয়ে তিনি এলেন এবং পণ্ডিত মদনমোহন মালব্যের সঙ্গে কথা বলেন। মদনমোহন মালব্য বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয়ের চত্বরে সঙ্ঘের অফিস খোলার জন্য অনুমতি দেন সেই ক্যাম্পাসে। যখন তিনি বিএচইউতে সঙ্গে শাখা খুললেন ডক্টর হেডগেওয়ার, তখন এমএসসি পড়ছেন এরকম একজন ছাত্র, মানে শ্রী মাধব রাও সদাশিব রাও গোলওয়ালকরের সাথে ডক্টর হেডগেওয়ারের দেখা হয়। গোলওয়ালকর বিএচইউতে পড়াশোনা করতেন এবং সবাই তাকে গুরুজি বলেই ডাকত। গোলওয়ালকর ডাক্তার হেডগেওয়ারের মাধ্যমেই সঙ্গে সক্রিয় হন এবং তার সদস্যও হয়ে যান। কিন্তু 1940 সালে ডক্টর হেডগেওয়ারের মৃত্যু হয় এবং সর্বসম্মতিক্রমে আরএসএসের কমান্ড ধরেন গোলওয়ালকরের নেতৃত্বে আরএসএসের শাখা দিল্লি, কলকাতা, চেন্নাই এবং এইসব সাথে সাথে এবং সব জায়গায় ছড়িয়ে পড়ে, মানে ভারতের বিভিন্ন প্রদেশে ছড়িয়ে পড়ে। এবারে আমরা জেনে নিই কীভাবে আরএসএস কাজ করে এবং এর শাখাগুলো কোথায় কোথায় ছড়িয়ে রয়েছে, সাংগঠনিক কাঠামো, আরএসএসের গঠনমূলক বিন্যাসের কীভাবে কথা বলে। হ্যাঁ, আরএসএস অ্যাকচুয়ালি 11 ভাগে বিভক্ত। আবার আরএসএসের শাখার কথা বললে তা 5 ধরনের। এর মধ্যে সকালে সবার মিটিং হয়, দ্বিতীয়টি হলো সন্ধ্যে শাখা, তৃতীয় শব্দটি হলো রাতের শাখা, আর তারপরে আসে মিলন। এই মিলন হলো সপ্তাহে 1 বা 2 বার মিটিং হওয়া, এবং শেষে আসে সংঘমণ্ডলী। সংঘমণ্ডলী মাসে একটা মিটিং হয়, তাকে সংঘমণ্ডলী বলা হয়। দ্বিতীয়ত আপনি এটা জেনে অবাক হবেন যে এখানে কিন্তু সঙ্গে 1 কোটিরও বেশি এই মুহূর্তে প্রশিক্ষিত সদস্য রয়েছে। সংঘ পরিবারের মধ্যে 80-র বেশি সংগঠন ছোট বড় সাপোর্ট করে, এরকম সংগঠনগুলো রয়েছে যারা আরএসএসকে সাপোর্ট করে, এরকম 80-র বেশি সংগঠন আছে। একা উত্তরপ্রদেশেই আরএসএসের 8,000-এর বেশি শাখা রয়েছে। কেরলের মতন রাজ্যে, যেখানে হিন্দু জনসংখ্যা মানে কম বলতে গেলে কিছু জায়গায়, সেখানে আরএসএসের প্রায় 5,000 শাখা রয়েছে। এটা হলো দেশের ভিতরের কথা। আর বিশ্বে 40টারও বেশি দেশে আরএসএসের 57,000 শাখা রয়েছে এবং এই সঙ্গে সব শাখায় দৈনিক 50 লাখেরও বেশি সদস্য আসেন। দেশের প্রতি
তহসিল যেটাকে বলে, ব্লক এবং 60,000 গ্রামে প্রতিদিন সংঘের শাখা লাগে, মানে শাখার মিটিং হয়। আপনি ভাবছেন যে এই শাখাগুলো কী? বললাম সকাল সন্ধে রাতের মিটিং কীভাবে হয়, এবং এই মিটিংয়ের সময় এই মিটিং হয় খোলা মাঠে 1 ঘন্টার জন্য। এই শাখাগুলোকেই আরএসএসের ভিত্তি মানা হয় এবং এর কারণেই এত বড় আরএসএস সংগঠন চলছে। এখানে প্রতিদিন সকাল সন্ধ্যে মিটিংয়ের আয়োজন করা হয় এবং যেখানে সব স্বেচ্ছাসেবক একে অপরের সঙ্গে মিলিত হন। যারা এখানে নিজেই নিজের ইচ্ছেতে আসেন তাকে স্বয়ংসেবক বলা হয় বা স্বেচ্ছাসেবক বলা হয়। এই সময় সবাই প্রার্থনা করেন, যোগব্যায়াম করেন, খেলাধুলা করেন, সেই সঙ্গে লোকের প্রার্থনা এবং সাংস্কৃতিক দিক নিয়ে বিভিন্ন আলোচনা করেন এবং প্রত্যেক এর সঙ্গে মানে এই মিটিংয়েই সরসংঘ চালক নির্বাচিত হয়, মানে সংঘের কে প্রধান হবেন সেটা এই মিটিংয়েই আলোচনা হয়। বর্তমানে আরএসএসের সরসংঘ চালক বা প্রধান হলেন শ্রী মোহন ভাগবতজি। বলে দিয়ে এই সংঘ নিজের ইচ্ছায় যারা আসেন তাদেরকে আবার বললাম তাদেরকে স্বয়ংসেবক বলা হয়। এছাড়াও যদি আমরা বিস্তারের কথা বলি তাহলে আজ সারা বিশ্বে আরএসএসের প্রায় 55টি অধিভুক্ত সংগঠন রয়েছে, মানে আরএসএস মনোনীত, যেমন ভারতীয় জনতা পার্টি, বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ইন্ডিয়ান ফার্মার্স অ্যাসোসিয়েশন, হিন্দু স্বয়ংসেবক সংঘ, রাষ্ট্রীয় সেবিকা সমিতি, অল ইন্ডিয়া ওয়ার্ল্ড কাউন্সিল, বিদ্যাভারতী, সরস্বতী শিক্ষা মন্দির, বনবাসী কল্যাণ আশ্রম, মুসলিম ন্যাশনাল ফোরাম, ন্যাশনাল শিখ সংঘ, ওয়ার্ল্ড ডায়ালগ সেন্টার, স্বদেশী জাগরণ মঞ্চ, লঘু উদ্যোগ ভারতী, বিবেকানন্দ কেন্দ্র, ইন্ডিয়ান লেবার ইউনিয়ন, সেবা ভারতী, বিশ্ব হিন্দু পরিষদ ইত্যাদি। কিন্তু আরএসএসের কাজ কী এবং ভারতীয় সমাজের অবদান কী, ওইটা নিয়ে একটু আলোচনা করা যাক। আরএসএসের কাজ হচ্ছে আরএসএস সমাজসেবা, মূল কাজ হচ্ছে সমাজসেবা এবং সমাজকে সংস্কার করা এবং পাশাপাশি ত্রাণ ও পুনর্বাসন, রিহ্যাবিলিটেশন এবং যখন কোনো ডিজাস্টার হয় সেখানে ত্রাণ দিতে যেতেই হয়। তো সেই সব কাজগুলোও আরএসএস করে, তার প্রচুর উদাহরণ আছে। এই কাজ সেগুলো বলছি, উদাহরণগুলো বলছি। এবং এর পাশাপাশি দেশে কোনো সাম্প্রদায়িকতার পরিস্থিতি সৃষ্টি হলে তাকেও দমন করার কাজ হচ্ছে এই আরএসএসেরই। আচ্ছা, এর জন্য সংঘ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ম্যাগাজিনও প্রকাশ করে, যার লক্ষ লক্ষ লোক পড়ে। এর মধ্যে রয়েছে ম্যাগাজিন দ্য অর্গানাইজার এবং পঞ্চজন্য। এছাড়াও সংঘ কিশোর এবং শিশুদের জন্য দেবপুত্র নামের ম্যাগাজিনও প্রকাশ করা হয়। যদি কথা বলি আরএসএসের এখনও পর্যন্ত অবদান, তাহলে ভারতের সাথে কাশ্মীর যখন সংযুক্তিকরণ হওয়ার সময় নেহেরু সরকার কিছু দ্বিধার মধ্যে ছিল যে কাশ্মীরকে ভারতের সাথে অন্তর্ভুক্ত করব কিনা। তখন সর্দার বল্লভভাই প্যাটেলের সাহায্য চাওয়া হয়। আরএসএসের প্রধান গুরুজি সেই গোলওয়ালকরই মহারাজা হরি সিংয়ের সঙ্গে কথা বলেছিলেন, এটা অনেকেই জানে না। যার পরে মহারাজা হরি সিং ওই কাশ্মীর ভারতের সাথে সংযুক্ত হবে তার চুক্তিপত্রে সিগনেচার করেন। এর বাইরে দাদরা ও নগর হাভেলি এবং গোয়ায় তখন ইংরেজদের থেকে আমরা স্বাধীনতা পাওয়ার পরে 1947 সালের পরেও দাদরা, নগর হাভেলি এবং গোয়াতে কিন্তু পর্তুগিজদের শাসন চলছিল ওই সময়। তখন সংঘ কিন্তু কাজ করলো অ্যাক্টিভলি, সক্রিয়। 22 জুলাই 1954 সালে দাদরাকে পর্তুগিজদের থেকে মুক্ত করানো হয়েছিল। 28 জুলাই আরএসএস নেতা ওয়াংকারের নেতৃত্বে স্বয়ংসেবকরা নরৌলি পুলিশ স্টেশন আক্রমণ করে বসে এবং পর্তুগিজ স্টাফ অফিসারদের হারিয়ে আত্মসমর্পণ করতে বাধ্য করায়। তার মানে অ্যাকচুয়ালি দেশের স্বাধীনতা পাওয়ার পরেও এই গোয়া, দাদরা, নগর হাভেলি এইগুলো যে পর্তুগিজদের দখলে ছিল তাদের কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে নেওয়া কিন্তু কাজ করেছিল সেই আরএসএসই। মুক্তি বাহিনীকে এভাবে এগিয়ে যেতে দেখে, মানে তখন আরএসএসের যারা এই কাজগুলো করছে, অ্যাকচুয়ালি তো মুক্তি বাহিনী মুক্ত করছে, সেই পর্তুগিজ বাহিনী ক্যাপ্টেন ভির্জিলিও ফিদালগো নেতৃত্বে রাজধানী সিলভাসার দিকে পিছু হটে যায়। দাদরা নগর হাভেলির রাজধানী তো সিলভাসা, তো তারা পিছু হটে যায়। পর্তুগিজরা পালিয়ে যায় এবং স্বয়ংসেবকরা 2 আগস্ট 1954 সালে সকালে পর্তুগিজদের পতাকা নামে ভারতের তিরঙ্গা সেখানে উত্তোলন করে, ফ্ল্যাগ হোস্টিং করে। 2 আগস্ট 1954, মানে 1947 সালে স্বাধীনতা হওয়ার পরে 1954 সালে দাদরা নগর হাভেলি আর গোয়া স্বাধীন হয়। এভাবে পুরো দাদরা নগর হাভেলি পর্তুগিজদের দখল থেকে মুক্ত করে ভারত সরকারের হাতে তুলে দেওয়া হয়। আরএসএসের এই কাজ দেখে পণ্ডিত জওহরলাল নেহরু 1963 সালে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে
মানে 26শে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে আরএসএসকে আমন্ত্রণ জানায়। মানে আস্তে আস্তে অফিসিয়ালি সরকারও অ্যাকসেপ্ট করতে শুরু করলো তখন। এবং দুদিনের অনুমতিতে 3000 স্বয়ংসেবক তাদের ইউনিফর্মে রাজপথে কুচকাওয়াজ করেছিল। দুদিনের প্রিপারেশনে 3000 স্বয়ংসেবক সেই রাজপথে 26শে জানুয়ারি যে প্যারেড হয় সেই প্যারেডে অংশগ্রহণ করেছিল। শুধু তাই নয়, 1965 সালে ভারত পাক যুদ্ধের সময় তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী সংঘকে স্মরণ করেছিলেন, মনে রেখেছিলেন, কারণ তাদের সেই সময় আহত সৈন্য যে ওই যে 65 সালে ভারতের সাথে চীনের যে যুদ্ধ হয় সেই যে সৈনিকরা আহত হয়েছিল, সেই আহত সৈনিকদের সবথেকে বেশি রক্তের প্রয়োজন তখন ছিল। সেই সঙ্গের লোকজনই স্বয়ংসেবকরাই কিন্তু সেই রক্ত দিয়েছিল। সঙ্গে কাশ্মীরের এয়ার স্ট্রিপগুলো থেকে বরফ সরানোর কাজ, কারণ কাশ্মীরের যে প্রচণ্ড বরফ পড়ে। এবার যুদ্ধের ক্ষেত্রে পাকিস্তানের কাছেই একদম কাশ্মীর, সেখান থেকে ফ্লাইট উঠতে গেলে, প্লেন উঠতে গেলে তো মানে প্লেন যে ওড়ার যে পাথটা, তো সেই পাথটা তো ক্লিয়ার করতে হবে। এবারে সেই পাথ ক্লিয়ারে করার জন্য কিন্তু এয়ার স্ট্রিপগুলো ছিল, ছোটো ছোটো এয়ার স্ট্রিপ, সেখান থেকে বরফ সরানো হয়েছিল, বরফ সরিয়েছিল স্বয়ংসেবকরা, নাহলে কিন্তু ওখান থেকে কোনো ফ্লাইট রানওয়েতে উঠতেই পারত না, কারণ রানওয়েতে বরফ। আচ্ছা, 1971 সালে উড়িষ্যায় ভয়ানক সাইক্লোন হয়। সেই সাইক্লোনে অনেক প্রাণহানি হয়, অনেকে গৃহহীন হয়ে পড়ে। সেই সময় ত্রাণ তহবিল ফান্ড জোগাড় করে ত্রাণ দিয়ে তাদেরকে রিহ্যাবিলিটেশন, পুনর্বাসন করতে আরএসএসই সাহায্য করে। ভোপাল গ্যাস ট্র্যাজেডি, তারপরে 1984 সালে শিখ দাঙ্গা, এইসব গুজরাট দাঙ্গা, সুনামি, বিপর্যয়, উত্তরাখণ্ডের বন্যা, কার্গিলের যুদ্ধ, আহত লোকদের উদ্ধার করা, এসব সঙ্গের লোকেরা নিজেরা এগিয়ে এসছেন। এর জন্য কেউ তাদের অনুরোধও করেনি, কেউ তাদের অর্ডারও দেয়নি। এবং শুধু ভারতেই নয়, নেপাল, শ্রীলঙ্কা এবং সুমাত্রাতেও সঙ্গ নিজের সেবা দিয়েছে। আরএসএসের দ্বারা এত কিছু করার পরও সবসময় তারা বিতর্কে জড়িয়ে থাকে, সবসময় তাদের ব্যাপারে উল্টো পাল্টা কথা বলে বিভিন্ন রাজনৈতিক দল, এবং সরকার একে বিভিন্ন কারণে বারবার নিষিদ্ধও করেছে। হ্যাঁ, যেমন প্রথমবার 1948 সালে নাথুরাম গডসে যখন মহাত্মা গান্ধীকে হত্যা করেছিলেন, তখন পণ্ডিত নেহরু কী করলেন, জওয়াহরলাল নেহরু এর জন্য আরএসএসকে দায়ী করেন এবং নিষিদ্ধ করে দেওয়া হয় আরএসএসকে, নাথুরাম গডসে যেহেতু সঙ্গের লোক ছিলেন। সেকেন্ড টাইম 1975 সালে ইন্দিরা গান্ধী যখন দেশে ইমার্জেন্সি সিচুয়েশন ইস্যু করেছিলেন, জাতীয় জরুরি অবস্থা, সেই সময় আরএসএসের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তারপরে 1992 সালে যখন বাবরি মসজিদ ভেঙে দেওয়া হয়, ওই সময় আরএসএসকে নিষিদ্ধ করা হয়। তো একটা সংগঠনকে বারবার নিষিদ্ধ করার পরেও কিন্তু মনোবল ভাঙেনি কারো। এবং এবার আরএসএস এবং ভারতীয় রাজনৈতিক সংযোগ একটু বোঝার চেষ্টা করা যাক। স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে আরএসএস রাজনীতি থেকে না চাইলেও যুক্ত হয়ে রয়েছে। 1975 সালে জরুরি অবস্থার পর আরএসএসের নাম বড় মাত্রায় রাজনীতিতে জুড়ে যায়। এটা খুব কম লোক জানে যে রাজীব গান্ধীকেও একসময় আরএসএসের কাছে মাথা নত করতে হয়েছিল। আসলে 1989 সালে যখন রাম জন্মভূমি নিয়ে চলা বিবাদে রাজীব গান্ধী ক্ষমতা যেতে বসেছিল, তখন রাজীব গান্ধী আরএসএসের সঙ্গে অযোধ্যায় নিয়ে আরএসএসকে বলেছিল, অযোধ্যা নিয়ে তোমরা একটুখানি হেল্প করো, কথা বলো। হ্যাঁ, কিন্তু আরএসএস সেটা অস্বীকার করে এবং মানতে রাজি হয় না। তো তারপরে রাজীব গান্ধীর ক্ষমতাচ্যুত হন। অন্যদিকে লালকৃষ্ণ আডবাণী, ভিপি সিংয়ের সরকার সমর্থন দিয়েছিলেন, সেই ভিপি সিং সংরক্ষণের দাবি তোলেন, তখন সব পাশা উল্টে যায়। মানে রিজার্ভেশনের যে একটা বিশাল বড় আন্দোলন হয়েছিল ভিপি সিংয়ের সময়, ওই সময় সঙ্গে একটি বড় ধাক্কা খায়। কি কারণ, রিজার্ভেশন মানে এই কাস্টিজমের ওপরে যে এই ভিপি সিংয়ের এই ডিসিশন, সেটা তো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সেইসবভাবে বিচার করতো না। তাদের অধিকারীরা বিচার করতেন না, তাদের পদে যারা ছিলেন তারা তো সবাইকে নিয়েই চলতেন। কিন্তু ভিপি সিং রিজার্ভেশনের ব্যাপারে বিভিন্ন রকমের আন্দোলন ভিপি সিংয়ের সময় হয়। আচ্ছা, এই সময়ে এই ধাক্কার মধ্যেই সঙ্গের মনে হলো এবারে রাজনীতিকে অযোধ্যায় নিয়ে যেতেই হবে। এই সময় সংরক্ষণের আগুন ছড়ালে রাজনীতি হুলস্থুল বেঁধে যাবে। সংঘ সক্রিয় এবং বিশ্ব হিন্দু পরিষদের সঙ্গে মিলে অযোধ্যার রাম জন্মভূমি আন্দোলনের সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেয়। তো রাজনৈতিক কারণে আরএসএস সবসময় সমালোচনায় ঘিরে থাকে। এমনটা হওয়ার কারণ হলো বীর সাভারকরের আদর্শ অনুসরণ করে, যার কারণে সমালোচকরা সবসময় সংঘকে ডানপন্থী, ফ্যাসিস্ট, মৌলবাদী, হিন্দু সংগঠন বলে অভিহিত করেছে।
যেহেতু বীর সাভারকরের মতাদর্শ অনুসরণ করে। অন্যদিকে আরএসএস রাজনৈতিক বিরোধিতা সত্ত্বেও হিন্দুত্বের স্বার্থ নিয়েও ভাবনা চিন্তা করে। হ্যাঁ, রাজনৈতিক বিরোধিতা আছে, হ্যাঁ, কিন্তু বিভিন্ন রকম রাজনৈতিক যে ডিসিশন নেওয়া হচ্ছে চোখ বুজে আরএসএস মেনে নেয় না। আর কিন্তু তার পাশাপাশি হিন্দুদের সাথে কিছু অন্যায় হলে তার স্বার্থ কিন্তু আরএসএস অবশ্যই দেখে। আরএসএসের কোনো নির্দিষ্ট মূল দর্শন নেই, সবাই বলে যে এদের কী মোটো আছে, এদের টার্গেট কিন্তু আরএসএসের 4 ধরনের দর্শন অনুসরণ করে। প্রথম হচ্ছে অখণ্ড ভারত, কারণ আরএসএসের মতে যে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমার, আফগানিস্তান, ইরান সব একই ছিল, অখণ্ড ভারত সেটা একটা দর্শন। দীনদয়াল উপাধ্যায়জি এই দর্শনটি দিয়েছেন। দীনদয়াল উপাধ্যায়জি যে দর্শন দিয়েছেন সেটা সেকেন্ড দর্শন, সেটা হচ্ছে একাত্ম মানবতাবাদ, মানে হিউম্যানিটি, একাত্ম। এই দর্শনের অন্তর্গত মানবতাকে সবার আগে রাখা হয়েছে। সঙ্গে গ্রামীণ উন্নয়ন, সামাজিক বিকাশ, বাস্তবসম্মত মডেল গ্রহণের ওপরে জোর দেওয়া হয়েছে। হিন্দুত্ব অর্থাৎ হিন্দু ধর্মকে সর্বোচ্চ মানা, এটা আরএসএসের মূল টার্গেট, মানে মেন মোটো। এ নিয়ে কোনো সন্দেহ নেই। আরএসএসের মতে ভারতের বসবাসকারী সকল লোক কোনো না কোনোভাবে হিন্দু ধর্মেরই অনুসারী। সংঘ তিরঙ্গার জায়গায় মানে নিজের কর্মসূচিতে কী ব্যবহার করে, ওই গেরুয়া পতাকা তিরঙ্গার জায়গায়। এই কারণে তার অফিসে তিরঙ্গা উত্তোলন করা হয় না তাদের অফিসে। প্রায় এই কারণে আরএসএসকে বিতর্ক জড়িয়ে থাকে। আরএসএস সবার ওপরে গেরুয়া ধ্বজাকেই সবার ওপরে মানে। আরএসএসের সবসময় রাজনীতিতেও সক্রিয়তা দেখায়। বিজেপিতে অনেক বড় নেতা সংঘ থেকেই এসেছেন, যেমন অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আডবাণী, কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবই আরএসএস থেকেই এসছেন। তাহলে একটি ঘর থেকে শুরু হওয়া একটি ছোট্ট সংঘ আজ সারা ভারতে নয় সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, 100 বছর পূর্ণ করেছে। আর একটু আধুনিকীকরণ করা হয়েছে, আর সেই আধুনিকীকরণের ব্যাপারে একটু আলোচনা করা যাক। 1998 সাল থেকে 2004 সাল যখন এনডিএ সরকার ছিল, তখন সরাসরি রাজনীতিতে আরএসএস যুক্ত হয় রাজেন্দ্র সিং, রাজু ভাইয়া যাকে বলে, রাজ্জু ভাইয়া, এবং কে সুদর্শনের নেতৃত্বে সংঘ আরও মজবুত হয়। 2014 থেকে 2025 এই পিরিয়ডটায় মোদিযুগ ও শতবর্ষ। নরেন্দ্র মোদী, যিনি প্রাক্তন, এখন আরএসএসের প্রচারক, প্রধানমন্ত্রী হওয়ার পর সংঘের প্রভাব সর্বোচ্চ শিখরে পৌঁছে গেল। 2025 সালের মধ্যে সংঘের শাখার সংখ্যা দাঁড়ালো 83,000-এরও বেশি। দৈনিক শাখায় প্রায় 5-6 মিলিয়ন স্বয়ংসেবক তো এই সংগঠনের সাথে যুক্ত। 2016 সালে একটু আধুনিকীকরণ করা হলো, কি পুরনো খাকি হাফ প্যান্টের পরিবর্তে বাদামি ফুল প্যান্ট পরার সিদ্ধান্ত নেওয়া হয়, যা তরুণ প্রজন্মকে আকৃষ্ট করতে সাহায্য করে। সংঘের মূল এজেন্ডা যে পঞ্চ পরিবর্তন, এর মাধ্যমে স্বদেশি পণ্য ব্যবহার, সামাজিক সমতা ও আত্মনির্ভর ভারতের বিভিন্ন কাজকর্ম শুরু হয়ে গেছে সব জায়গায়। আত্মনির্ভর ভারতের বিভিন্ন প্রজেক্ট স্কুল, কলেজ, বিভিন্ন অর্গানাইজেশনে চলে। তো 2025 সালে যখন শতবর্ষ পূর্ণ হয়, তখন ডক্টর হেডগোয়ারের ভবনে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রদ্ধা জ্ঞাপন করেন, একটি স্মারক মুদ্রা এবং ডাকটিকিটও প্রকাশ করেন। তো মোদ্দা কথা আমার এটাই হচ্ছে যে এত সুন্দর একটা সমান্তরালভাবে একটা সংগঠন যারা সামাজিক কাজকর্ম করছে, সমাজের নিয়ে ভাবছে, এবং তার সাথে সাথে রাজনৈতিক পলিটিক্যাল সাপোর্টও দিচ্ছে, তো তাকে আমরা মানে মিসকনসেপশন দিয়ে দূরে সরিয়ে রাখলে তো সবসময় চলবে না। হ্যাঁ, তো মানে এই আরএসএস সম্বন্ধে আপনার কী ধারণা অবশ্যই আপনারা জানাবেন। আমি বিভিন্ন ওয়েবসাইট ঘেঁটে এবং আমার বন্ধুদের সাথে কথা বলে যারা আরএসএস আছে আমি খুবই প্রভাবিত। তো আপনাদের কেমন লাগলো আরএসএসের এই ইতিহাস অবশ্যই জানাবেন।